আসসালামু আলাইকুম এভরিওয়ান। 50 দিনের 50 ক্লাসে 9 নম্বর ক্লাসে আজকে আমরা চলে এসেছি এবং আজকে আমরা শিখবো অসুস্থতা নিয়ে কথা বলা। ইংরেজিতে কিভাবে আমরা অসুস্থতা নিয়ে কথা বলতে পারি সেটা আমরা আজকের ক্লাসে দেখবো ইনশাআল্লাহ। সো তার আগে একটু আমরা সবাই ক্লাসটিকে শেয়ার করে দিই, আর শেয়ার করে কমেন্ট সেকশনে লিখে দিই শেয়ার ডান। আমরা যারা যারা আছি সবাই ক্লাসটিকে শেয়ার করে দিব, আর শেয়ার করে একটু কমেন্ট সেকশনে আমরা লিখে দিব শেয়ার ডান। আমি একটু চেক করি আমার সাউন্ডটা ঠিক আছে কিনা। Oh, perfect mundo. Everything is all right. So, আমরা আরেকটা ক্লাসে আসলে চলে আসলাম। রেগুলার ক্লাস করছিলাম আমরা 50 দিনে 50 ক্লাস, যেখানে আমরা একদম খুব বেসিক জিনিসগুলো আসলে শিখছি। তো তার ধারাবাহিকতায় আজকে আমরা আমাদের 9 নাম্বার ক্লাস নিয়ে এসেছি, যেখানে আমরা আমাদের অসুস্থতার টাইমে যে কথাগুলো বলি, যে আমি এটাতে ভুগছি, আমার অসুখটা সেরে গিয়েছে, বা আরো অন্যান্য যে জিনিসগুলো আছে এগুলোকে নিয়ে আমরা আজকে দেখবো যে কিভাবে ইংরেজিতে কথা বলতে হয়। সো তার আগে আমরা অনেকেই লাইভে যুক্ত হয়ে গিয়েছি অলরেডি, আমি দেখতে পাচ্ছি রিয়াজ হোসাইন আছেন আমাদের সাথে। তারপর দেলওয়ার সাইফুন নাহার আছেন, বলেছেন আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিন। আর অনেকে আমরা চলে এসেছি এর মধ্যে, দ্যাটস রিয়েলি গ্রেট। আপনারা আজকে কে কে কোন কোন জায়গা থেকে আমাদের ক্লাসটিতে যুক্ত হয়েছেন অবশ্যই একটু আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন যে আপনারা কে কে কোন কোন জায়গা থেকে আজকে আমাদের এই লাইভ ক্লাসটাতে যুক্ত হয়েছেন। বাহ, এর মধ্যে আরো অনেক মানুষ আমরা যুক্ত হয়ে গিয়েছি। সবে আমরা লাইভটিকে শেয়ার করে দিব, আর শেয়ার করে কমেন্ট সেকশন অবশ্যই লিখে দিব শেয়ার ডান। এটা খুবই ম্যান্ডেটরি একটা কাজ, শেয়ার করে কমেন্ট সেকশনে চট করে লিখে দিব শেয়ার ডান। শান্ত চৌধুরী বলেছেন হ্যালো ম্যাম, হ্যালো, হাউ আর ইউ ডুইং? কেমন আছেন অবশ্যই আমাকে জানিয়ে দিবেন। ওকে, কুমিল্লা থেকে বলছেন আশরাফুল আলম। তারপর রিয়াজ বলছেন নোয়াখালী থেকে যুক্ত হয়েছেন, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। এমডি মুকলেশ বাবু নওগাঁ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। উম্মে অনামিকা বলেছেন হ্যালো ম্যাম, আই এম ফ্রম রাজশাহী, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। গাইবান্ধা থেকে আছেন লিওন। তারপর আমাদের সাথে মানিকুর ইসলাম আছেন, বলেছেন আমি ভর্তি হতে চাচ্ছি। আপনি যদি আমাদের স্পোকেন ইংলিশ কোর্সে যুক্ত হতে চান, যেটাতে আমাদের ক্লাস শুরু হবে ইনশাল্লাহ এই মঙ্গলবার থেকেই, সো যুক্ত হয়ে যেতে পারেন। আমরা 30টা লাইভ ক্লাস করি 2 মাসে, এবং এইখানে একদম শূন্য থেকে আমরা শেখাই। যদি আপনি কিছুই না পারেন, একদম আমরা বেসিক সেন্টেন্স স্ট্রাকচার থেকে কিভাবে আরো ডিফারেন্ট ডিফারেন্ট সেন্টেন্স স্ট্রাকচার বানাতে হয়, বিভিন্ন সিচুয়েশনে কথা বলতে হয়, সবকিছু শিখাই ইনশাআল্লাহ। সো আপনি আমাদের আম, এই যে পেজ আছে লিঙ্গুয়াল একাডেমি, এখানে টেক্সট করে দিন, তাহলেই হবে, ঠিক আছে? অথবা ক্লাসের পর আমাদের হেল্পলাইন নাম্বারে কল করলে তাও হবে। চলুন আমরা দেরি না করে শুরু করে ফেলি। আম ফ্রম খেয়েছে বলেছে সাহারা, আমাদের সাথে সানি আছেন, সান্তু আছেন, আমি ইন্ডিয়ান। ওকে, থ্যাংক ইউ সো মাচ। চলুন দেরি না করে আমরা আজকে আমাদের ক্লাসটা শুরু করে দিই। সবার আগে আজকে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে, আমরা যদি বলতে চাই যে আমরা কোনো একটা কিছুতে ভুগছি, কোনো একটা অসুস্থতায় ভুগছি, তখন আমরা কি বলতে পারি? তো আমরা একটু ফার্স্টে সেখানে চলে যাই। যদি আমরা কোনো একটা অসুখ বিসুখে ভোগার কথা বলি, তখন আমরা বলবো সাফার ফ্রম। কোন একটা অসুখ বিসুখে ভোগা আমরা কি বলবো? সাফার ফ্রম। তাহলে ভোগার জন্য কোন ফ্রেজটা আমাদেরকে ইংরেজিতে ইউজ করতে হবে? সাফার ফ্রম। যেমন আমি যদি বলতে চাই আমি ভুগছি, তখন আমরা বলি আই অ্যাম সাফারিং ফ্রম। ঠিক আছে, আমি ভুগছি, আই অ্যাম সাফারিং ফ্রম। আমি কিসে ভুগছি? ফিভার, জ্বর। আমি জ্বরে ভুগছি, আই অ্যাম সাফারিং ফ্রম ফিভার। যদি আমি বলতে চাই সে সর্দি কাশিতে ভুগছে, সে ভুগছে হি ইজ সাফারিং ফ্রম, অথবা শি ইজ সাফারিং ফ্রম। সর্দি কাশির ইংরেজি কি? কফ অ্যান্ড কোল্ড। এটা যদি আমরা না জানি আজকে নোট ডাউন করে ফেলবো, যে সর্দি কাশিকে ইংরেজিতে আমরা কি বলি? সর্দি কাশিকে আমরা ইংরেজিতে বলি কফ অ্যান্ড কোল্ড। তাহলে যদি আমরা বলতে চাই সে সর্দি কাশিতে ভুগছে, আমরা বলবো হি ইজ সাফারিং ফ্রম কফ অ্যান্ড কোল্ড, অথবা শি ইজ সাফারিং ফ্রম কফ অ্যান্ড কোল্ড। এই কফ অ্যান্ড কোল্ড কিন্তু আমাদের এই সিজনের খুব কমন একটা প্রবলেম, তাই না? ম্যাক্সিমাম পিপল কিন্তু এই সিজনে, উইন্টার যেহেতু চলে এসেছে, সবাই কিন্তু দেখা যাচ্ছে যে সর্দি কাশি হচ্ছে, জ্বর হচ্ছে। সো এই সেন্টেন্স গুলো কিন্তু আমাদের জন্য লাগবে, তাই না? তারপর যদি আমরা বলতে চাই যে আমার বন্ধু ডায়রিয়ায় ভুগছে, তখন আমরা কি বলতে পারি? যদি আমরা বলতে চাই আমার বন্ধু ডায়রিয়ায় ভুগছে, অ্যাট দ্যাট টাইম মাই ফ্রেন্ড ইজ সাফারিং ফ্রম হোয়াট? ডায়রিয়া। তো তাহলে ইজিলি যদি আমরা কোনো একটা জিনিস ভোগা নিয়ে বলতে চাই, আমরা কি বলে ফেলবো? সাফার ফ্রম। কোন একটা কিছুতে ভোগা, সাফার ফ্রম। কমেন্ট সেকশনে আমরা সবাই সাফার ফ্রম দিয়ে একটা সেন্টেন্স বানিয়ে ফেলবো এক্ষুনি, রাইট নাও। কমেন্ট সেকশনে সাফার ফ্রম দিয়ে আমরা একটা সেন্টেন্স বানিয়ে ফেলবো, অ্যান্ড দেন আমরা দেখবো যে অসুখ বিসুখ থেকে সুস্থ হয়ে গেলে কি বলে। কারণ আমরা তো অসুস্থ হই, আবার অসুখ বিসুখ থেকে আলহামদুলিল্লাহ সেরেও যাই। তো অসুস্থ হলে তো আমরা সাফার ফ্রম বলি,
কিন্তু যদি আমরা সুস্থ হয়ে যাই তখন আমরা কি বলতে পারি আমরা দেখে নিব। তার আগে সবাই আমরা একটা করে সাফার ফ্রম দিয়ে সেন্টেন্স মেক করে ফেলি। হোয়াট ইজ দ্য মিনিং অফ সাফার ফ্রম? সাফার ফ্রম মিনস কোন একটা অসুখ বিসুখে ভোগা। সাফার ফ্রম। এর মধ্যে আরো অনেকে যুক্ত হয়ে গিয়েছিলাম। নরসিংদী থেকে ইয়াসিন খান আছেন আমাদের সাথে, নাসা আছেন ফ্রম সিলেট, উবিতো কানাডা থেকে। উবিতো আমাদের অলরেডি কোর্সের একজন স্টুডেন্ট। আমাদের নাসা আছেন মোহাম্মদ আল হাসান। আচ্ছা আচ্ছা, আপনার রিয়েল নাম মোয়াজিম হাসান আই গেস। ওকে, আই এম সাফারিং ফ্রম ডিপ্রেশন। রিয়াজ হোসেন বলেছেন আই এম সাফারিং ফ্রম ডিপ্রেশন, তার মানে আপনি বিষণ্ণতায় ভুগছেন। বাট চিয়ার আপ, enjoy yourself and enjoy each and everything whatever you see. যা দেখবেন সেটার মধ্যে এনজয়মেন্ট খুঁজে নেন, তাহলে কিন্তু আস্তে আস্তে ইনশাল্লাহ ডিপ্রেশন থেকে আশা করি আপনি বের হয়ে যেতে পারবেন। আচ্ছা চলুন এবার আমরা দেখি যে সাফারিং ফ্রম এর অপোজিটটা কি। যদি আমরা সুস্থ হয়ে যাই তখন আমরা কি বলতে পারি? সাফার ফ্রম ভোগা, এটা আমরা দেখেছি। এবার যদি আমরা সুস্থ হয়ে যাই বা সেরে যাই আমাদের অসুখ বিসুখ থেকে, তখন আমরা ইউজ করি গেট ওভার। কি বলি? গেট ওভার। সুস্থ হয়ে যাওয়া বা সেরে যাওয়া, আমরা এটাকে কি বলছি? আমরা এটাকে বলছি গেট ওভার। মাথায় রাখবো সবাই, সুস্থ হয়ে যাওয়া বা সেরে যাওয়াকে আমরা বলছি গেট ওভার। দেওয়ান সাইফুল বলেছেন আই এম সাফারিং ফ্রম কফ এন্ড কোল্ড। ভেরি নাইস সেন্টেন্স। কবিতা বলেছিলাম সাফারিং ফ্রম কোল্ড। সি, কমন প্রবলেম, সবাই কিন্তু এখন সর্দি কাশিতে ভুগছি। আমি অবশ্য আজকে মাথা ব্যথায় ভুগছি। আই এম সাফারিং ফ্রম হেডেক। আই এম সাফারিং ফ্রম কোল্ড বলেছেন ইমা। ওকে, সো এবার ধরেন আপনারা সুস্থ হয়ে গিয়েছেন, তখন আমরা কি বলবো? গেট ওভার। টেন্সের উপর ডিপেন্ডেন্সি করে আমরা কিন্তু এই গেট ওভারটাকে চেঞ্জ করতে পারি। যেমন আমি সুস্থ হয়ে গিয়েছি বা সুস্থ হয়ে গিয়েছিলাম, তখন আমরা গেটটাকে বলবো গট, গট ওভার। অথবা আমি এখন সুস্থ হয়ে যাচ্ছি, কন্টিনিউয়াস টেন্স, তখন আমরা কি বলবো? গেটিং ওভার। আই অ্যাম গেটিং ওভার, আই অ্যাম গেটিং ওভার ফিভার। তাই না? সো চলেন একটু দেখি। যেমন এখানে আমরা বলেছি আমার জ্বর সেরে গিয়েছে, মানে কি আমি সুস্থ হয়েছি। তো হয়ে কিন্তু গিয়েছি, সুস্থ হয়ে গিয়েছে, অসুখ সেরে গিয়েছে, এই জন্য আমরা নিয়েছি গট। তাহলে আই গট ওভার, কোথা থেকে? জ্বর থেকে। আমার জ্বর চলে গিয়েছে ফিভার। সো আমার জ্বর সেরে গিয়েছে বা আমি জ্বর থেকে সুস্থ হয়ে গিয়েছি, আই গট ওভার ফিভার। যদি আমি বলতে চাই যে তার সর্দি কাশি সেরে গিয়েছে, তখন আমি কি বলবো? she got over cough and cold। যেহেতু সেরে গিয়েছে এই জন্য আমরা বলেছি গট। যদি আমরা বলতাম যে আমার জ্বর সেরে যাচ্ছে, তখন কিন্তু আমরা কন্টিনিউয়াস টেন্স ইউজ করতাম। আই অ্যাম গেটিং ওভার, আই অ্যাম গেটিং ওভার ফিভার। তার সর্দি কাশি সেরে যাচ্ছে বা সে সুস্থ হয়ে যাচ্ছে। she is getting over cough and cold। এইভাবে করে আমরা চেঞ্জ করতে পারি। আমার বন্ধুর ডায়রিয়া সেরে গিয়েছে, my friend got over diarrhea। এবার তাহলে আমরা দুটো ফ্রেজ কিন্তু অলরেডি শিখে ফেলেছি। কি কি? প্রথমত আমরা দেখেছি অসুখ বিসুখ হওয়া, অসুখ বিসুখ হলে আমরা বলি সাফার ফ্রম। দ্বিতীয়ত আমরা কি দেখেছি? সুস্থ হয়ে যাওয়া, সুস্থ হয়ে গেলে আমরা কি বলি? গেট ওভার। পরবর্তীতে আমরা চলে যাই। পরবর্তীতে আমাদের জন্য আরেকটা ফ্রেজ আছে, সেটা হচ্ছে বমি করার জন্য। জেনুইনলি আমরা সবাই জানি বমি করাকে বলা হয় ভমিট। ভমিটের বদলে আমরা চাইলে থ্রো আপ ফ্রেজটাও কিন্তু ইউজ করতে পারি। সো এখানে কিন্তু দুইটাই অ্যাকসেপ্টেবল। আমি যদি বলি ভমিট, ঠিক আছে, ভমিটটা কিন্তু একটা ভোকাবুলারি। আর আমি যদি আমরা ফ্রেজটা ইউজ করতে চাই, ফ্রেজটা হচ্ছে থ্রো আপ। Now they both are actually acceptable and we can use them both in our conversation. It depends on you, which one do you pick? ওকে, সো তাহলে আমরা যে কোনো একটা কিন্তু এখান থেকে পিক করতে পারি। বাহ, এর মধ্যে আরো অনেকে সেন্টেন্স বানিয়ে ফেলেছিলেন। রেস বলেছিলেন আই এম গেটিং ওভার ডিপ্রেশন। ইয়া, দ্যাটস দ্য স্পিরিট। অবশ্যই ডিপ্রেশন থেকে গেট ওভার করতে হবে, যে কোনো অসুখ বিসুখ থেকে গেট ওভার করতে হবে। প্রতিদিন বেশি বেশি পানি পান করব আর শাকসবজি খাবো ইনশাল্লাহ, তাহলে সবাই ফিট থাকবো। সো আমরা যদি বলতে চাই যে কেউ বমি করেছে, করে দিচ্ছে, করে দিয়েছিল, এট দ্যাট টাইম আমরা ডিফারেন্ট টাইপ অফ সেন্টেন্স বানাতে পারি থ্রো আপ দিয়ে। যেমন সে বমি করেছিল, করেছিল পাস্ট টেন্স দেখে এখানে আমরা বলেছি থ্রিউ আপ। আদারওয়াইজ আমরা কিন্তু থ্রো আপটাকেই রাখতাম, যেটা কিনা প্রেজেন্ট, যেটা নর্মাল। কিন্তু এখানে আমরা বলেছি করেছিল, সো এই জন্য আমরা বলেছি থ্রিউ আপ। জাস্ট টেন্সটাকে আমরা চেঞ্জ করেছি। যদি আমি বলতে চাই আমার মনে হচ্ছে আমি বমি করব, তো কোন একটা কিছু মনে হওয়া, এরকম লাগা, এট দ্য টাইম আমরা আমাদের সেন্টেন্স গুলো বলি ফিল লাইক দিয়ে। ফিল লাইক মানে কি? মনে হচ্ছে, ইচ্ছে করছে, এই টাইপের। সো আমার মনে হচ্ছে আমি বমি করব, আই ফিল লাইক থ্রোয়িং আপ।
অথবা আই ফিল লাইক ভমিটিং। মনে রাখতে হবে এখানে যে আমরা বললাম এই সেন্টেন্স স্ট্রাকচারটা খুব স্পেশাল। হ্যাঁ, আমি একটু এখানে যদি আপনাদেরকে দেখাই, দেখেন আমরা এই সেন্টেন্স স্ট্রাকচারটা একটু লক্ষ্য করবো। এখানে যে সেন্টেন্স স্ট্রাকচারটা আমাদের আছে ফিল লাইক, হ্যাঁ ফিল লাইকটা খুব স্পেশাল একটা জিনিস। মনে রাখবো যখন আমরা বলবো কোন একটা কিছু করার আমাদের ইচ্ছা হচ্ছে, ইচ্ছে করছে, বা এই যে এখানে আমরা বলেছিলাম মনে হচ্ছে, এরকম যদি কিছু থাকে তখন আমরা ব্যবহার করি ফিল লাইক। কি ব্যবহার করি? ফিল লাইক। ফিল লাইক দিয়ে আমরা সেন্টেন্স গুলো কিভাবে বানাই? প্রথমত আমরা আমাদের সাবজেক্টটাকে বলি, সাবজেক্টের পর আমরা আমাদের ফিল লাইকটাকে বসাই, তারপর যে ভার্ব থাকে সেই ভার্বটার সাথে আইএনজি থাকে। ঠিক আছে? তাহলে আই ফিল লাইক, ইউ ফিল লাইক, আমার ইচ্ছে করছে আই ফিল লাইক, আমার যেতে ইচ্ছে করছে আই ফিল লাইক গোয়িং, তোমার ইচ্ছে করছে ইউ ফিল লাইক, তোমার পড়তে ইচ্ছে করছে ইউ ফিল লাইক রিডিং, তার ইচ্ছে করছে হি ফিলস লাইক, শি ফিলস লাইক। তখন আবার আমরা কি বললাম? ফিলস। কেন? কারণ সাবজেক্ট যদি হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তখন কিন্তু ভার্বের সাথে আমরা এস বা ইয়াস যুক্ত করি, তাই না? সো সেটা করেই কিন্তু আমরা এখানে ফিলস বলেছি। he feels like, she feels like, যেমন he feels like coming, she feels like studying, he feels like learning English। তাহলে এই যে আমরা থ্রোয়িং আপ দেখতেছিলাম, এই থ্রোয়িং আপ দেখতে দেখতে কিন্তু আমরা আরেকটা স্ট্রাকচারও শিখে ফেললাম। সেটা কি? সেটা হচ্ছে এখানে লক্ষ্য করি, সেটা কি? সেটা হচ্ছে যে আমরা অবশ্যই মনে রাখবো যে যদি কোনো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে তখন আমরা ফিল লাইক না বলে ফিলস লাইক বলি। ইচ্ছে করা, ইচ্ছে হওয়া, মনে হওয়া কি দিয়ে বলবো? ফিল লাইক। মাথায় রাখবে এই জিনিসটা। সো আমরা চাইলে ফিল লাইক দিয়ে একটা সেন্টেন্সও কিন্তু বানিয়ে ফেলতে পারি। ঠিক আছে? ওকে, তারপর আমরা আরো একটা সেন্টেন্স আছে, যেমন ভ্রমণ করার সময় সে সব সময় বমি করে। এটা কিন্তু অনেকেরই একটা প্রবলেম যে ভ্রমণ করার সময় ট্রাভেলিং এর টাইমে বমি হয়। তো তখন আমরা বলতে পারি while traveling he always throws up, easy peasy। তো তাহলে এই জিনিসটা আমরা মাথায় রাখবো যে বমি করা নিয়ে যদি আমরা কাউকে কখনো কিছু বলতে চাই at that time আমরা কিন্তু throw up বলতে পারি, আবার আমরা কিন্তু ভমিটও বলতে পারি, দুইটাই কিন্তু acceptable। ওকে, প্রদর্শনী পাল বলেছেন ম্যাম আপনার ক্লাস অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। আরিয়ান বলেছেন আমার 1200 টাকা মার গিয়েছে। নিশ্চয়ই আপনি প্রতারণার ফাঁদে পড়েছিলেন, সো এই ফাঁদে আর পড়া যাবে না। আমরা কিন্তু সবসময় বলে দেই যে আমরা কখনো কাউকে পার্সোনাল আইডি থেকে মেসেজ দেই না, নেভার। আমরা কখনো কাউকে মেসেজ দিয়ে বলি না আপনাকে আমি ডিসকাউন্টে ভর্তি করবো, আপনি কোর্সে যুক্ত হন। আমাদের কোর্সে ফার্স্ট অফ অল কোনো ডিসকাউন্ট নেই, আমাদের কোর্সের মূল্য 2450, অলওয়েজ এটা 2450। 1200 টাকা আমরা কখনো কিন্তু কোর্সে কাউকে দিচ্ছি না। সেকেন্ডলি আমরা কখনো কাউকে ইনবক্সে মেসেজ করি না। আর এটা আমরা মনে হয় 2-3 দিন পর পরই পেজে আপলোড দিয়ে জানিয়ে দিই যে সবাই সাবধান থাকবেন, আপনার কোর্সে ভর্তি হতে হলে এই পেজে মেসেজ করুন অথবা আমাদের হেল্পলাইন নাম্বারে নিজে সরাসরি আমাদের সাথে কথা বলে তারপর টাকা পাঠাবেন। বাট সি এরকম মানে নিজের অবহেলার জন্যই কিন্তু অনেককে আমাদের এরকম টাকাগুলো আসলে লস করতে হচ্ছে। সো এটা যাতে না হয় সেটা কিন্তু আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। ঠিক আছে? আপনার কোর্সে ভর্তি হতে চাইলে অবশ্যই নিজেরা ডিরেক্টলি আমাদেরকে কল করবেন আমাদের হেল্পলাইন নাম্বারে, অথবা এই যে পেজে আপনি ক্লাসটা দেখছেন লিঙ্গুয়াল একাডেমি, শুধুমাত্র লিঙ্গুয়াল একাডেমিতে মেসেজ করবেন। এটাই একমাত্র আমাদের অথেন্টিক কোর্স রিলেটেড যা যা আছে সবকিছু আপনি এখানে দেখবেন। আমরা আইডিতে পার্সোনালি কখনো কারোর সাথে কোর্স নিয়ে কোনো কথা বলি না, নিজেরা নক দেওয়া তো দূরের কথা। মাথায় রাখতে হবে এটা। অভিতা বলেছেন I will become a beggar by eating vegetables in Canada. No, I don't think you want। যদি সেই অবস্থায় থাকে তাহলে হচ্ছে গিয়ে আর একটু মানে কমাই কমাই খান, কিন্তু ভেজিটেবল একটু খাইতেই হবে। আই নো ইটস পিকি প্রাইসি। হ্যাঁ, ওকে। ইন্দ্রাণী বলেছেন হ্যালো এভরিওয়ান, ইটস ইন্দ্রাণী চৌধুরী, কেমন আছেন আপনারা? আই হোপ সবাই ভালো আছে। ইমা বলেছেন ইউ আর রিয়েলি এ গুড টিচার ফর মি, থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো চলেন এবার আমাদের পরবর্তীটাতে চলে যাই। এবার আমরা দেখব যে অজ্ঞান হয়ে যাওয়া, এটাও কিন্তু এক ধরনের অসুস্থতা, তাই না? বিভিন্ন সিকনেসের কারণে কিন্তু কেউ অজ্ঞান হয়ে যেতে পারে। অজ্ঞান হয়ে গেলে আমরা ইউজ করি পাস আউট। কি ইউজ করি? পাস আউট। এটার জন্য একটা ভোকাবুলারি আছে, সেটা আমি আপনাদেরকে লিখে দিই সো দ্যাট আপনারা দুইটাই জানেন। এটা হচ্ছে গিয়ে আমাদের কি ফ্রেজ, কিন্তু এটার জন্য একটা ভোকাবও আছে। সেটা কি? সেটা হচ্ছে ফেইন্ট। এফ এ আই এন টি, ফেইন্ট। ফেইন্ট মানেও কিন্তু অজ্ঞান হয়ে যাওয়া। এটা একটা ভোকাবুলারি আর এটা হচ্ছে একটা ফ্রেজ।
দুইটাই সঠিক, আপনার যেটা ইচ্ছা আপনি সেটাকে ইউজ করতে পারেন। যদি আপনি বলতে চান কেউ অজ্ঞান হয়ে গিয়েছে, কেউ অজ্ঞান হয়ে গিয়েছিল বা যাবে, বা আপনার মনে হচ্ছে আপনি অজ্ঞান হয়ে যাবেন, আপনি এতই অসুস্থ, তো তখন কিন্তু আপনি ফেইন্ট বা পাস আউট দিয়ে আপনার সেন্টেন্সটা মেক করতে পারেন। বোথ আর রাইট, দুইটাই কিন্তু সঠিক। আমরা ফেইন্টও বলতে পারি, আমরা পাস আউটও বলতে পারি। যেমন এখানে বিভিন্ন সেন্টেন্স আছে, সে অজ্ঞান হয়ে গিয়েছিল, তো যেহেতু এটা পাস্ট টেন্স এই জন্য আমরা ভার্বের সাথে ইডি অ্যাড করেছি, হি পাসড আউট। যদি আমরা বলতে চাই তুমি কেন অজ্ঞান হয়ে গিয়েছিলে, আমরা কোয়েশ্চেন করেছি, তো আমরা বললাম why did you pass out। আবার এখানে আছে আমি এতই অসুস্থ ছিলাম যে আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম, I was so sick that I passed out। তাহলে আমরা মাথায় রাখবো যে আমরা যদি বলতে চাই অজ্ঞান হয়ে যাওয়া, তখন আমরা ইউজ করতে পারি pass out, অথবা আমরা কিন্তু চাইলে এখানে কোন ওয়ার্ডটা ইউজ করতে পারি, faint, FAINT, faint। ওকে, নেক্সট আমরা আরেকটা ভোকাবুলারিতে চলে যাই। সো এখানে আমাদের জন্য বেসিক্যালি একটা ফ্রেজ আছে, ছড়িয়ে পড়া। সো করোনা যেরকম ছড়িয়ে গিয়েছিল, বিভিন্ন ভাইরাস ব্যাকটেরিয়া অসুখ বিসুখ কিন্তু ছড়িয়ে পড়তে পারে। যখন আমরা কিছু বলতে চাই ছড়িয়ে পড়ার রিলেটেড, তখন আমরা ইউজ করব ব্রেক আউট। ব্রেক আউট মানে কি? ব্রেক আউট মানে হচ্ছে ছড়িয়ে পড়া। তাহলে যে কোনো ভাইরাস ব্যাকটেরিয়া যদি ছড়িয়ে পড়ে, at that time আমরা কোন ফ্রেজটা ইউজ করতে পারি? ব্রেক আউট। হোয়াট ইজ দ্য মিনিং অফ ব্রেক আউট? ব্রেক আউট মানে কি? ছড়িয়ে পড়া। যেমন আমরা বলেছি করোনা সারা বিশ্বতে ছড়িয়ে পড়েছিল, সো যেহেতু পড়েছিল হয়ে গিয়েছিল পাস্ট টেন্স, ব্রেকের বদলে এবার আমরা বললাম ব্রোক। করোনা ব্রোক আউট অল ওভার দ্য ওয়ার্ল্ড। এই ভাইরাস ছড়িয়ে পড়তে পারে, দিস ভাইরাস ক্যান ব্রেক আউট। আমাদের সতর্ক থাকতে হবে যেন এই ভাইরাস ছড়িয়ে না যায়। উই হ্যাভ টু বি অ্যাওয়ার সো দ্যাট দিস ভাইরাস ডাজন্ট ব্রেক আউট। সো এখানে আমরা কি শিখলাম? কোনো কিছু ছড়িয়ে পড়া, তখন আমরা কি ইউজ করব? ব্রেক আউট। ছড়িয়ে পড়া কি ইউজ করতে হবে? ব্রেক আউট। ব্রেক আউট মানে কি? ব্রেক আউট মানে হচ্ছে ছড়িয়ে পড়া। বাই দ্য ওয়ে, কোর্সের কথা যেহেতু চলে এসেছিল একটু আগে, আমি কিন্তু ডিটেলসটা দিইনি। আমাদের কিন্তু কোর্সে এখনো ভর্তি চলছে। এই মঙ্গলবার, তার মানে আজকে শনি, রবি, সোম, এই 2 দিন আমাদের অ্যাডমিশন চলবে। মঙ্গলবার থেকে আমাদের ক্লাস শুরু। সো আমাদের এইখানে অনলাইনে ক্লাস, যে কোনো জায়গা থেকে ক্লাসটি করতে পারবেন। সময় হচ্ছে রাত 8টা থেকে 9:30, রবি, মঙ্গল, বৃহস্পতিবার, সপ্তাহে 3 দিন ক্লাস হবে। এটা একটি অনুশীলন ভিত্তিক স্পোকেন ইংলিশ কোর্স, যেখানে আমরা শুধুমাত্র লেসনই পড়ি না, আমরা অনুশীলনও করি। আমাদের একজন স্পেশাল টিচার আছেন, শেফা ম্যাম, যিনি আপনাদের সাথে প্র্যাকটিস সেশনগুলো নেবেন, এবং আমরাও ক্লাসের ফাঁকে ফাঁকে কিন্তু এই প্র্যাকটিসিংটাকে দেখি। তো প্র্যাকটিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ স্পোকেন ইংলিশ একটা প্র্যাকটিক্যাল পার্ট, যেখানে ইংরেজিতে কথা বলা ছাড়া আসলে মানে দক্ষ হয়ে ওঠাটা খুবই টাফ। আর এখানে আমরা একদম জিরো থেকে স্টার্ট করি, বেসিক সেন্টেন্স স্ট্রাকচার থেকে, সো দ্যাট আপনি যদি কিছুই না পারেন তারপরও কিন্তু আপনি এই কোর্সটি থেকে ইনশাল্লাহ অনেক উপকৃত হতে পারবেন। কোর্সটি মাত্র 2450 টাকা। যুক্ত হতে চাইলে এই লিঙ্গল একাডেমিতে মেসেজ করতে হবে। কোনো আইডি থেকে কেউ নক করলে অবশ্যই রিপ্লাই দেওয়া যাবে না, কারণ আমরা কখনো কোনো আইডি থেকে কাউকে নক দিই না, ওটা ফেক আইডি, দেখলেই ব্লক করে দিবেন। কোনো আইডি আপনাকে মেসেজ করলেই ব্লক করে দিবেন, লিমন হাসান বা নূরের জান্নাত মিম নামে। আমরা কখনো কাউকে মেসেজ দিই না। যা জানার ডিরেক্টলি পেজে আমাদেরকে জানাবেন, অথবা নিজে সরাসরি কল করে তারপর। ওকে, চলেন এবার একটু আমরা আমাদের আরেকটা ফ্রেজে চলে যাই। সেলাই করিয়ে নেওয়া। ধরেন কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, কোনো একটা দুর্ঘটনা হয়েছে, বা আপনি পড়ে গেলেন, কোনো না কোনো ভাবে আমাদের কোনো একটা বডি পার্ট যদি কেটে যায়, আমরা কি করি? ডাক্তারের কাছে গিয়ে ওই জায়গাটাকে সেলাই করিয়ে নেই, তাই না? তো সেলাই করিয়ে নেওয়াকে বলা হয় স্টিচ আপ। সেলাই করিয়ে নেওয়া, স্টিচ আপ। তাহলে সেলাই করিয়ে নেওয়াকে আমরা কি বলছি এখানে? স্টিচ আপ, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, স্টিচ আপ। যেমন আমি যদি বলতে চাই আমি আমার কাটা অংশ সেলাই করিয়ে নিয়েছিলাম, আই স্টিচড আপ মাই কাট। অথবা এখানে কিন্তু আমরা ওন্ডও বলতে পারতাম। তারপর আমরা বলেছি আমার সেলাই করিয়ে নেওয়া দরকার, সরি তোমার, যদি আমার হতো তাহলে আই বলতে পারতাম, কোনো সমস্যা না, আই নিড টু স্টিচ আপ। তোমার দরকার, ইউ নিড টু, তোমার সেলাই করিয়ে নেওয়া দরকার, ইউ নিড টু স্টিচ আপ। আমার ক্ষত সেলাই, সে আমার ক্ষত সেলাই করেছিল, হি স্টিচড আপ মাই ওন্ড। ক্ষত মানে হচ্ছে ওন্ড। তাহলে আমরা যদি ক্ষত বলতে চাই, ক্ষতকে আমরা বলবো কি ওন্ড। আর যদি থ্যাতলানো বোঝায়, তখন আমরা ইউজ করি ব্রুজ, BRUISE, ব্রুজ। দুইটাই কিন্তু হয়, দুইটা ডিফারেন্ট ক্ষেত্র। সো যখন যেটা হয় তখন আমরা ওইটাকে ইউজ করতে পারবো। তো তাহলে আমরা কিন্তু ইজিলি দেখে নিলাম যে সেলাই করিয়ে নেওয়াটাকে আমরা কি বলছি এখানে? স্টিচ আপ। সেলাই করিয়ে নেওয়া, স্টিচ আপ। হেমরানি বলেছেন ইংরেজি বললে নিজেকে একটু বেশি স্মার্ট আর আপডেটেড লাগে। হ্যাঁ, এটা এটা ফিল হওয়াটা মানে কোনো সমস্যা না।
it's good actually. If you feel like that, it's good for you. এখানে মানে কোনো আসলে নেগেটিভ কিছু নাই। আনসার ইট গুড, ইটস গুড। ভুয়া বলেছেন ওয়ান্ডারফুল ক্লাস, থ্যাংক ইউ সো মাচ। ছোট ভাই বলেছে দ্য ভাইরাস ব্রেক আউট অল ওভার দ্য ওয়ার্ল্ড, দিস ভাইরাস ব্রেক আউট অল ওভার দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, যদি আপনি বলতে চান যে ভাইরাসটি ছড়িয়ে গিয়েছিল পুরো বিশ্বে, ইন দ্যাট কেস আপনি এখানে ব্রোক বলবেন, ব্রোক আউট, দিস ভাইরাস ব্রোক আউট অল ওভার দ্য ওয়ার্ল্ড। ওকে, তো চলেন আমরা আরেকটা দেখে নিই। এবার হচ্ছে আমাদের জন্য আছে, আমরা একদম শেষের দিকে অলমোস্ট চলে এসেছি। আমি পিছিয়ে ক্লাসে নিচ্ছি আজকে, আমার খুবই মানে মাথা ব্যথা করছে, তারপর ভাবলাম যে ক্লাসটা মিস না নিয়েই ফেলি। তো এইখানে আমরা দেখছি রোগে মারা যাওয়া। এখন মারা যাওয়া দুই ধরনের আছে, একটা আছে হচ্ছে একটু পরে আমরা দেখবো ইনশাল্লাহ কোনো ধরনের আঘাত বা ক্ষততে মারা যাওয়া, কিন্তু তার আগে এখন আমাদের আছে রোগে মারা যাওয়া। কেউ যদি কোনো অসুখ বিসুখের কারণে মারা যায়, অ্যাট দ্যাট টাইম আমরা ডাই অফ ফ্রেজটাকে ব্যবহার করব। কোনো অসুখ বিসুখে মারা গেলে আমরা কি বলবো? ডাই অফ। মনে থাকবে, কোনো ধরনের অসুখ বিসুখে মারা যাওয়া কি বলবো আমরা? ডাই অফ। যেমন আমরা এখানে বলেছি সে জ্বরে মারা গিয়েছে, একটা অসুখ বিসুখ, একটা অসুস্থতার কারণে মারা যাওয়া, ডাই অফ। এই জন্য আমরা বলেছি হি ডাইড অফ ফিভার, হি ডাইড অফ ফিভার। সে করোনাতে মারা গিয়েছে, হি ডাইড অফ করোনা। সে ক্যান্সারে মারা গিয়েছে, হি ডাইড অফ ক্যান্সার। তো যখন আমরা কোনো ধরনের অসুখ বিসুখে কারো মৃত্যু হয় এরকম কথা বলতে চাই, অসুখ বিসুখে মারা গিয়েছে, তখন আমরা কি বলবো? ডাই অফ, হি ডাইড অফ, শি ডাইড অফ, দ্য পারসন ডাইড অফ, নেম ডাইড অফ, হোয়াট এভার ইট ইজ, উই উইল ইউজ ডাইড অফ। বেসিক্যালি ডাই অফটা হচ্ছে মেইন ফ্রেজ, যেহেতু মারা গিয়েছেই এই কারণে আমরা হচ্ছে ডাইড বলি পাস্টে নিয়ে, যেহেতু গিয়েছে হয়ে গিয়েছে পাস্ট টেন্স, ডাইড অফ। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। আর যদি এইখানে আমাদের উল্টো একটা সিচুয়েশন হয়, কোনো অসুখ বিসুখে মারা যায় না, কোনো একটা অ্যাক্সিডেন্ট, কোনো ধরনের আঘাত, কোনো ক্ষত, ইনজুরির কারণে যদি মারা যায়, তখন আমরা বলি ডাই ফ্রম। তো মারা যাওয়ার কিন্তু দুইটা দেখলাম, একটা কি কোনো ধরনের অসুখ বিসুখে মারা যাও, অসুখ বিসুখে মারা গেলে আমরা কি বলি? ডাই অফ। আর যদি সেটা না হয়, যদি কোনো অ্যাক্সিডেন্ট, কোনো আঘাত, কোনো ক্ষতের কারণে কোনো একজন মানুষ মারা যায়, ইনস্ট্যান্ট হয় না যে কোনো দুর্ঘটনায়, রোড অ্যাক্সিডেন্ট বা অন্যান্য অ্যাক্সিডেন্ট হতে পারে, কোনো ক্ষত হতে পারে, আঘাত হতে পারে, এগুলোর কারণে যদি মারা যায় তখন আমরা বলি ডাই ফ্রম। ফর এক্সাম্পল, এখানে আমরা বলেছি মীরা আঘাতে মারা গিয়েছে, মীরা ডাইড ফ্রম ইনজুরি। ওইটা ছিল ডাইড অফ, এটা হচ্ছে ডাইড ফ্রম, একটাতে অফ একটাতে ফ্রম। অসুখ বিসুখ হলে অফ, আর আঘাত ক্ষত অ্যাক্সিডেন্টের কারণে হলে আমরা বলি ফ্রম। সে একটা ভয়ঙ্কর দুর্ঘটনায় মারা গিয়েছে, ভয়ঙ্কর দুর্ঘটনা, হরিবল অ্যাক্সিডেন্ট। ভয়ঙ্করটাকে আমরা এখানে হরিবল বলছি, আমরা চাইলে টেরিবল বলতে পারতাম। সো হি ডাইড অফ আ হরিবল অ্যাক্সিডেন্ট, ডাইড অফ ফ্রম হবে অবশ্যই, এখানে আমি অফ বলেছি ভুলে, হি ডাইড অফ আ হরিবল অ্যাক্সিডেন্ট। অসুখ বিসুখ হলে ইন দ্যাট কেস শুধুমাত্র অফ হবে, বাকি সব ক্ষেত্রে যদি আমরা আঘাত বলি বা ক্ষত বলি বা কোনো অ্যাক্সিডেন্ট হয়, এই সব ক্ষেত্রে মারা গেলে আমরা কি বলবো? ফ্রম, ডাইড ফ্রম। তারপর আছে সে একটা গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছে, হি ডাইড ফ্রম আ কার অ্যাক্সিডেন্ট। সো দিস পয়েন্ট ইজ রিয়েলি ইম্পর্টেন্ট, রাইট? আচ্ছা, আমরা ক্লাসে একদম শেষের দিকে দেখা যাচ্ছে যে চলে এসেছি। সো ওয়েল, তাহলে আজকের ক্লাসে কিন্তু আমরা একদমই খুব বেসিক জিনিস দেখলাম, যেগুলো কিনা আমরা বিভিন্ন ধরনের অসুস্থতার জন্য ইউজ করি। যেমন অসুখে ভোগা আমরা বলেছি সাফার ফ্রম, অসুখ থেকে সুস্থ হয়ে যাওয়া এটাকে আমরা কি বলেছি? গেট ওভার। বমি করা, টু ভমিট, টু থ্রো আপ, অজ্ঞান হয়ে যাওয়া, পাস আউট অথবা ফেইন্ট। তারপর আমরা আরো কিন্তু অনেক কিছু এই রিলেটেড দেখেছি, যেমন সেলাই করিয়ে নেওয়া, স্টিচ আপ, ছড়িয়ে পড়া, ব্রেক আউট। তারপর যে কোনো ধরনের অসুখ বিসুখে মারা যাওয়া, ডাই অফ। আর যে কোনো ধরনের আঘাত ক্ষত ইনজুরির কারণে মারা যাওয়া, অ্যাক্সিডেন্টের কারণে মারা যাওয়া, এইসব ক্ষেত্রে আমরা বলেছি ডাই ফ্রম। সো এই কথাগুলো কিন্তু আমরা আসলে ডে টু ডেইলি লাইফে নিজেদের বা অন্যদেরকে নিয়েই বলি, কিন্তু যদি এইগুলো ইংরেজি জানা না থাকে, in that case এগুলোকে এক্সপ্রেস করাটা it's way too tough. So what we need to do, we just need to note them down and try to make more sentences with them so that we can get fluent and feel confident about the sentences. At least whenever the situation comes, you can say, or you can at least express your expression. So এই জন্য আমাদেরকে কিন্তু অবশ্যই ইংরেজিটাকে always টাচে রাখতে হবে. Try to listen to English every single day and also try to speak English as much as you can. As this is a practical skill, you cannot improve it without practicing.
আর আমাদের সাহায্য নিতে চাইলে অফকোর্স আমাদের জন্য কোর্সেস অ্যাভেলেবেল আছে, অনলাইনেও আছে অফলাইনেও আছে, যেখানে আমরা একদম শূন্য থেকে শিখি সবাই মিলে এবং অনুশীলন করি। মজার মজার লেসন থাকে একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত। সো কোর্সে যুক্ত হতে চাইলেও কিন্তু যুক্ত হয়ে যেতে পারেন। তার জন্য আমাদের হেল্পলাইনে কল করতে হবে অথবা এই পেজে মেসেজ করতে হবে অনলি লিঙ্গুয়াল একাডেমি। কোনো আইডি নক দিলে অবশ্যই রিপ্লাই দেওয়া যাবে না, কজ ওগুলো ফেক আইডি। আমরা কখনো কাউকে আইডি থেকে মেসেজ করি না। সাদিয়া বলেছে আপু ক্লাস 7 এর স্টুডেন্টের জন্য গ্রামার শিখার কোনো অপশন আছে কি? হ্যাঁ, আমাদের এই জানুয়ারিতে ইনশাআল্লাহ গ্রামার কোর্স লঞ্চ হচ্ছে, বেসিক গ্রামার কোর্স। যে কোনো মানুষ কোর্সটি করতে পারবেন, সবগুলো গ্রামার টপিক ধরে ধরে বোঝানো হবে। সো কোর্সটা আমাদের জানুয়ারিতে লঞ্চ হবে। যারা যা ইচ্ছা রেকর্ডেড কোর্স থাকবে ইনশাআল্লাহ, নিয়ে নিতে পারেন এবং যে কোনো টাইমে বসে কোর্সটিকে দেখে ফেলতে পারেন। সাথে কিন্তু এক্সারসাইজও থাকছে। সো দেখা হবে সবার সাথে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। আমাদের এই 50 দিনে 50 ক্লাস কিন্তু হয় সপ্তাহে 4 দিন, শুক্র শনি সোম বুধ। গত শুক্রবারের ক্লাসটা আমরা নিতে পারিনি, উই ওয়ার ওয়ে টু বিজি উইথ আওয়ার ফ্যামিলি মেম্বার্স। সো এই কারণে আমাদের গতকালের ক্লাসটা মিস গিয়েছিল, বাট আজকে চলে এসেছি। সোমবার বুধবারও ক্লাস হবে। সো শনি সোম বুধ এবং শুক্রবার ঠিক রাত 7টা বাজে চলে আসবেন। আমরা আমাদের 50 দিনে 50 ক্লাসগুলো ইনশাল্লাহ করবো। আজকে আমাদের 9 নম্বর ছিল, নেক্সট ডে আমরা 10 নম্বরের ক্লাস করবো। সো টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার অফ ইউর হেলথ এভরিওয়ান, অ্যান্ড আল্লাহ হাফেজ, বাই বাই।